রাজনৈতিক দলগুলোর সাথে ১৩ নভেম্বর আলোচনায় বসতে যাচ্ছে ইসি। সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট জানালেন আইন উপদেষ্টা। নির্বাচনের আগে যেসব বিষয়ে সংস্কার হবে না সেগুলো ভোটের পর সমাধানের আশ্বাস মির্জা ফখরুলের। পুলিশ ও স্থানীয় সরকার শক্তিশালী করতে কাজ করবে বিএনপি, বললেন আমির খসরু। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, প্রথম দিন থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে দেশজুড়ে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি। সারা দেশে 65,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পাঠদান। আসি কিন্তু ম্যাম স্যার ক্লাস করাচ্ছেন না। আমরা কর্মবিরতি পালন করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বিএনপির সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক। অর্থ ছাড় নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর, জানালেন উপদেষ্টা। এখনই নয়, নতুন পে স্কেল। নভেম্বরের প্রথম 8 দিনেই ডেঙ্গুতে 29 জনের মৃত্যু। বাড়ছে আক্রান্তের সংখ্যা, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে, এটা কেউ ঠেকাতে পারবে না। মশা নিয়ন্ত্রণে চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি। বিজ্ঞান ভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজনৈতিক দলগুলোর সাথে 13 নভেম্বর থেকে আলোচনা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের আগে দলগুলোর পরামর্শ শোনা ও নির্বাচন কমিশনের বার্তা জানানোই এর উদ্দেশ্য। সাধারণত নির্বাচনের আগে দল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুশীল সমাজের সাথে বৈঠক করে এসি। যদিও এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। বিশেষ করে জোটের শরিকদের অন্যের প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞায় আপত্তি দলগুলোর। তবে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল নিজ নিজ দলের প্রতীক ব্যবহারের পক্ষে। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে কয়েকটি দল। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বেথি। বেথি, রাজনৈতিক দলের সাথে সংলাপের বিষয়ে কি জানালো ইসি? আজকের বৈঠকে কি আলোচনা হলো সেটিও একটু জানতে চাই। লোপা, 8 অক্টোবর ইসির যে সংলাপ শুরু হয়েছিল শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যমের সাথে, তারপর কিছুদিন গ্যাপ ছিল। এখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার অর্থাৎ 13 তারিখ থেকে সংলাপ শুরু হতে যাচ্ছে, এমনটি আমরা জানতে পেরেছি। যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরুর আগে বেশ কয়েকটি বিষয়ে একটু সমাধান হওয়া দরকার, যেমন আরপিওর গেজেট গত সপ্তাহে প্রকাশ হয়েছে। আর এই রোববার নাগাদ যতটুকু আমাদেরকে জানিয়েছিলেন যে রোববার নাগাদ রাজনৈতিক প্রার্থী ও আচরণ বিধিমালা, নির্বাচনী বিধিমালার গেজেটও আজকে প্রকাশ হতে পারে, এমনটি শুনেছি। এবং তারপরে এই সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে যাচ্ছে। যেহেতু সময় খুব কম, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে, তাই আগে যেমনটা হয়েছিল আলাদা আলাদা করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হতো, এবার তেমনটি হচ্ছে না। এবার সমমনা দলগুলোকে নিয়ে একদিনে আলোচনাটি, সংলাপটি চলবে। অর্থাৎ প্রতিদিন প্রায় 5 থেকে 6টি দলের সাথে সংলাপটি চলবে। আর সকালের দিকে গণমাধ্যমের সাথে, গণমাধ্যম বলতে বিজিসি, বিবিসি মিডিয়া অ্যাকশন, এদের সাথে এরা প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিলেন। বৈঠক শেষে প্রতিনিধিরা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের গণমাধ্যমের তরফ থেকে যেই আচরণবিধি, গণমাধ্যম নীতিমালার ক্ষেত্রে যেই জায়গাগুলোতে আপত্তি জানানো হয়েছিল, অর্থাৎ নির্বাচন কমিশনের অনুমতি থাকার পরেও কেন্দ্রে ঢোকার আগে, নির্বাচনের দিন কেন্দ্রে ঢোকার আগে প্রিজাইডিং অফিসারের অনুমতি নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি তারা বিবেচনা করবেন যাতে করে কোনো ধরনের অনুমতি নিতে না হয়। কেন্দ্রে 10 মিনিটের বেশি থাকা যাবে না,
সেক্ষেত্রেও বলেছেন যে সময়টি একদম 10 মিনিট নির্ধারিত না করে এটা যদি একটু সহনশীল করা যায়, যে কোনো এবং সেটাও তারা বিবেচনা করবেন। ভোট কেন্দ্রের ভেতরে 5 জনের বেশি সাংবাদিক থাকতে পারবেন না এবং ভোট কক্ষের ভেতরে, গোপন কক্ষের ভেতরে ছবি নিতে পারবেন না। সেই ক্ষেত্রে একটু শিথিল করার কথা বলেছে, যে না গেলে ভালো হয় এবং যে কোথাও যদি অনিয়ম হয় সেক্ষেত্রে ভোট কক্ষের ভেতরে ছবি তারা নিতে পারবেন, কথা বলতে পারবেন। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে যে এই বিষয়গুলো বিবেচনা করবে এবং সাংবাদিকদেরকে আসলে ইলেকশন কমিশন তার অংশীজনই মনে করে, সুতরাং সমস্যার সমাধানের চেষ্টা করবে। লোপা। বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর, এমনটা জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সাথে আলোচনা শেষে কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, নির্বাচন আয়োজনের জন্য উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি, আবার কখনো উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এর মধ্যে কিছু বিষয় সত্য থাকলেও তাদের কথায় মনে হয় নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে, কিন্তু বাস্তবে তা নেই। দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। বিএনপি সব সংস্কারে রাজি, তবে নির্বাচনের আগে যেসব সংস্কার হবে না সেগুলো নির্বাচনের পর সংসদে গিয়ে সমাধান হবে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বিভিন্ন দলের মতভেদ থাকতে পারে, তবে এখন মুখ্য বিষয় নির্বাচন। সব রাজনৈতিক দলকে নির্বাচনের দিকে আগানোর আহ্বান জানান তিনি। বলেন, বিগত 15 বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতায় এলে কৃষি খাত সহ বিভিন্ন দিক উন্নয়নের আশ্বাস দেন মির্জা ফখরুল। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখলেন এই সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জুলাই সনদ নিয়ে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বইয়ের প্রকাশনা উৎসবে কথা বলেন তিনি। বলেন, যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বলেন, মানুষ এখন নির্বাচন চায়, জনগণের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, জনগণের সিদ্ধান্ত তোয়াক্কা না করে অনেকে এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে চায়। তিনি বলেন, সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সংসদে এ সংক্রান্ত সংশোধনের আগে গণভোট সাংবিধানিক হবে না। তারপরেও নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছে বিএনপি। আমরা আগামী দিনে পুলিশ সংস্কারের কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই। আমাদের 31 দফা সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না। আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি। ফলে সারা দেশের প্রায় 65,000-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ। একই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা। অবস্থানরতরা জানান, 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। শিক্ষকদের উপর গতকালের পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষকরা। এদিকে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শাহবাগ থেকে আটক শিক্ষকদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা চাই সামনের দিনগুলো দেখা সুন্দরভাবে আর একটা সেটেলমেন্ট আসবে। যদি না আসে, আমরা শিক্ষক সমাজ যমুনায় যাওয়ার জন্য প্রস্তুত। আমরা চাই
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে আমাদের অবস্থানটা পাকাপোক্ত করা হোক। আমাদের 10ম গ্রেড সহ আমাদের পদোন্নতি 10 বছর 16 বছরের যে আমাদের 3 দফা পুরো না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না। আমাদের 5 নেতাকে মুক্তি না দিলে এবং আমাদের দাবি না মানলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি পালন দিব। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, এই মুহূর্তে শহীদ মিনারের কি অবস্থা দেখছেন, আর আন্দোলনরতরা কি বলছেন? শহীদ মিনারে এখন মোটামুটি ঘন্টা দেড়েকের বিরতি চলছে, যেহেতু সকাল থেকেই আন্দোলন চলছিল। তাদের যে 3 দফার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিও যুক্ত হয়েছিল। এসব দাবিতে তাদের যে আন্দোলন, সেই চলমান আন্দোলন সকাল থেকে ছিলেন। শিক্ষক নেতৃবৃন্দ কথা বলেছেন। এখন ঘন্টা দেড়েকের বিরতি এবং 3:30টায় আবার তারা শুরু করবেন বলে জানিয়েছেন। আর পাশাপাশি 4টা বাজে একটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন, যেহেতু তাদের প্রতি নানাদের গতকালকে নির্যাতন হয়েছে বলে তারা দাবি করেছেন, অভিযোগ করেছেন পুলিশের নির্যাতনের, এবং শিক্ষা উপদেষ্টা থেকে পক্ষ থেকে তাদের যে যৌক্তিক দাবি হিসেবে তারা আখ্যায়িত করছেন এটিকে, সেই দাবি অযৌক্তিক বলে বলা হয়েছে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে, প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে। সেটিকে তারা তার প্রতিবাদে বিকেল 4টা বাজে মুখে কালো কাপড় বেঁধে এখানে শহীদ মিনারে অবস্থান করবেন প্রতিবাদ কর্মসূচি অংশ হিসেবে। আরেকটি বিষয়, তারা বলছেন যে বিকেল 3:30 থেকে 4টা নাগাদ প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টার নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হতে পারে, যেখানে শিক্ষক নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সভাটি অনুষ্ঠিত হবে, যেখানে তাদের যে দাবি 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করা, 100% বিভাগীয় পদোন্নতি দেওয়া, এবং 10 বছর এবং 16 বছর যখন চাকরি পূর্ণ হবে তখন তাদেরকে একটি বিশেষ উচ্চতর গ্রেডে পদায়ন করা। এইসব যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণের প্রেক্ষিতে বা দাবিগুলোর বাস্তবায়নের প্রেক্ষিতে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে তারা জানিয়েছেন এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে। তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ যেটি রয়েছে সেটির চেয়ারম্যান সেলিম ভুঁইয়া, শিক্ষক নেতা তিনি এসেছিলেন, এবং তিনিও বলছেন পাশাপাশি অন্যান্য শিক্ষক সংগঠন যেগুলো রয়েছে, বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের নেতারা এখানে এসেছেন। সেই নেতৃবৃন্দ বলছেন যে যদি প্রাথমিক থেকে শিক্ষকরা তাদের পর্যাপ্ত বেতন ভাতা না পান বা একটি সম্মানজনক বেতন ভাতা না পান, তাহলে তারা মানুষ গড়ার যে কারিগর হিসেবে তারা স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র, সেই স্বীকৃতির সঙ্গে আসলে একেবারেই বেমানান। অর্থাৎ যদি যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে যদি ভালো মতো পাঠদান করে না যায়, তাহলে এটি জাতি গড়ে উঠতে পারে না বলে তারা অভিমত পোষণ করেছেন, এবং এই দাবি তারা করছেন যাতে যত দ্রুত সম্ভব, যেহেতু নভেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি বিদ্যালয়ে, এই বিদ্যালয় এখন যদি স্থবির হয়ে যায় তাহলে শিক্ষার্থীদের যে পরীক্ষা সেটি ব্যাঘাত ঘটবে, আর সেটি ব্যাঘাত ঘটলে বড় ধরনের বিপর্যয় নামতে পারে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে। সুতরাং এই অবস্থার নিরসনে খুব দ্রুতই তাদের যে দাবির বিষয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন শিক্ষক নেতারা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। অধিকাংশ স্কুলে পাঠদান বন্ধ থাকলেও কোথাও কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা। অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকরা। বিদ্যালয়ে গিয়েও ফিরে যায় অনেক ছাত্রছাত্রী। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। 3 দফা দাবির মধ্যে রয়েছে 10ম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন করা। এ থেকে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। যেহেতু আমাদের শিক্ষকরা 10ম গ্রেডের জন্য আন্দোলন করেছেন, তো এখানে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে ওখানে, যেটা তার কারণে আমার সকল সহকর্মীরা ক্লাস নেওয়া থেকে বিরত আছেন। ক্লাস করছি না, করব না যতক্ষণ না আমাদের দাবি আদায় না হয়। বিএনপির সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার জরুরি। বলেন, বিএনপি বিশ্বাস করে জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। এ সময় IMF প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। বৈঠকে উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির নিয়ে আলোচনা হয়।
নতুন পে স্কেলের সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পে কমিশনের বিষয়ে এখনো কিছু জানাতে চায় না অর্থ মন্ত্রণালয়। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। আরও জানান, IMF যেসব বিষয়ে শর্ত দিয়েছে, রাজনৈতিক সরকার সেসব বিষয়ে কি করবে তা দেখে অর্থ ছাড় করবে সংস্থাটি। ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, আগামী নভেম্বর থেকে 34 টাকা দরে ধান, 50 টাকা দরে সিদ্ধ চাল ও আতপ চাল 49 টাকায় কেনা হবে। খাদ্য পরিকল্পনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। আরও বলেন, এবার 50,000 টন আমন ধান, আতপ চাল 50,000 টন ও 6 লাখ টন চাল কেনা হবে। IMF এর সাথে বলি, আমার সাথে টেন্টেটিভ কথা হয়েছে, তা আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং, যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে। পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে সেটা কত দূর যায়, সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা ইসে করতে পারে। দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম, কারণ এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে, কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তার কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে। নভেম্বরের প্রথম 8 দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল 29 জনের। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার বৃষ্টি হচ্ছে লম্বা সময় ধরে, যাতে বদলে গেছে ডেঙ্গুর মৌসুম। সেই হিসেবে মশক নিধনে তেমন কোনো ব্যবস্থাই চোখে পড়ছে না। শুধু শহর নয়, ডেঙ্গু ছড়িয়ে গেছে প্রত্যন্ত গ্রামেও। সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বরগুনার খাদ্য নদের তীর ঘেঁষে গড়ে ওঠা এই জনবসতি, গ্রামের নাম লাকুরতলা। এই গ্রামেও হানা দিয়েছে শহুরে রোগ ডেঙ্গু। গত 8 মাসে বরগুনায় 9,000 মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন 65 জন। এত রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই। আগামী 30-40 বছর আমাদের গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে, এটা কেউ ঠেকাতে পারবে না। এই গ্রাম বা মফস্বল শহরগুলোতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, এরা এগুলো কিছু করতে পারবে না। এবছর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে 77,000-এর বেশি মানুষের। এর মধ্যে রাজধানীতে 22,000, বাকি 65% রোগী রাজধানীর বাইরের। অথচ জেলা ও উপজেলা পর্যায়ে নেই মশা মারার কোনো উদ্যোগ। সিটি কর্পোরেশনগুলোতেও নেই তেমন কোনো গুরুত্ব। মশা নিয়ন্ত্রণে চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি। আসলে দেখানো কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হতে হবে যে বাংলাদেশে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে। কিউরেক্স মশাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই দুটি স্পিসিস কিন্তু আলাদা, সম্পূর্ণই তার জীবন, তার আচরণ, তার প্রজনন স্থান, বাসস্থান সম্পূর্ণই আলাদা। দুটো মশাকে নিয়ন্ত্রণ যদি আমি একটা উপায় করতে চাই তাহলে সম্ভব না, যেই ভুলটি সিটি কর্পোরেশনগুলো করছে। চলতি মাসে সারা দেশেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। অথচ আগে থেকেই এ ব্যাপারে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদেরা। নেওয়া হয়নি সে অনুযায়ী ব্যবস্থা। পরিস্থিতির অবনতি হলেই কেবল নেওয়া হয় কিছু স্বল্প মেয়াদী কর্মসূচি। সারা দেশে আক্রান্ত বাড়লেও কাগজে কলমে মৃত্যু বেশি ঢাকা দক্ষিণে। এটা তথ্যজনিত ভুল বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সারা দেশ থেকে ঢাকায় রেফার হয়ে আসা রোগীদের বড় অংশ দক্ষিণ সিটিতে দেখানো হয় বলে দাবি তাদের। আমাদের এখানে একটু জনবলের আছে, আমাদের 18টি ওয়ার্ড নতুন, সেই প্রেক্ষিতে আমাদের নিয়ম হলো আসলে প্রতি 3 দিন, এভরি 3 ডেজ কিন্তু আসলে যাবে, কিন্তু সেখানে কিন্তু আমরা সেভাবে পারছি না। আমাদের কোনো কোনো ক্ষেত্রে 1 সপ্তাহ লেগে যায়, আবার কোনো ক্ষেত্রে আরেকটু বেশি লেগে যায়। স্পেশাল অভিযান চালাতাম এবং এইটাকে আবার নতুন চিন্তা করছি, আবার জনগণকে নিয়ে এবং ওই এলাকার যারা সুশীল সমাজ আছে। কীটতত্ত্ববিদেরা বলছেন এবছর শীতের আগে কমবে না ডেঙ্গুর প্রকোপ। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় বরখাস্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে মামলার 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12 নভেম্বর। এ পর্যন্ত এই মামলায় 23 জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা, ভুক্তভোগী পরিবারের সদস্য, জুলাইয়ের আহতরা,
চিকিৎসক এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাক্ষীরা এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মামলায় গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল। অন্যদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনার ডিসি আক্তার এবং এসি ইমরুল পলাতক। এদিকে পেশাগত অসদাচরণ এড়াতে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলায় আসামি পক্ষ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। নিজের গুমের ঘটনায় সেনা কর্মকর্তাদের নাম থাকায় তিনি ওকালতনামা প্রত্যাহার করেন। পরে ট্রাইব্যুনাল নতুন করে ওকালতনামা দেওয়ার পরামর্শ দেন। আমি নিজে একটি কমপ্লেন করেছিলাম, সেই কমপ্লেনের যে আসামি, সেই আসামি এই মামলারও আসামি রয়েছে। যে প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অনুযায়ী আমি ডিফেন্স লয়ার হওয়ার কোনো সুযোগ নাই। আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি, মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন, অর্থাৎ সেই ওকালতনামাটা প্রত্যাহার হয়েছে। আতঙ্কের জনপদ হয়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালীর কালুয়া গ্রাম। 50 বছরেও পাল্টানি হানাহানির চিত্র। গেল 1 মাসে একাধিক হামলার প্রেক্ষিতে শুক্রবারও সুলতানপুর ও রাধানগর গ্রামের 13টি বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় জেলেপাড়ার প্রতিপক্ষরা। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম দুটি। পুলিশ জানিয়েছে, পাল্টাপাল্টি মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। নভেম্বরের 1 তারিখ সকাল 9:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় ঢাল ছুড়কি নিয়ে কালোয়া জেলেপাড়া এলাকায় হামলা করে 15 থেকে 20 জনের একটি দল। এলাকাবাসী জানায়, বাজারে অফিস দখল নেয়াকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রাশিদুল ইসলাম রাসু সমর্থিত লোকজন হামলা চালায় বকুল সমর্থিত লোকজনের বাড়িতে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় আবারও সুলতানপুর গ্রামের রাসু সমর্থিত ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এরা সব জিনিসপত্র নিয়ে অস্ত্র নিয়ে গুলি করলে লাগে, গুলি ফুটানি লোকজন, পাড়ার লোকজন, ভ্যান ম্যান রডে যা ছিল সব চলে গেল। তারপর আমার বাড়ি ঘর ভাঙি সব বেরবে। আমার বাসার 5 ভরি স্বর্ণ ছিল আমার, তারপর ড্রয়ারের মধ্যে 15 লাখ টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে চলে গেছে। শুক্রবার সন্ধ্যায় রাধানগর গ্রামের 12টি বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে বকুল সমর্থিত লোকজনদের বিরুদ্ধে। এই সময় এদিকে হই হই করলে আমি বাড়া আলাম, বাড়া আইসেন দাঁড়াইছেন, দেখতেছে লোকজন, দিয়ে আমার বউ মাক করছে লোক আছে, আর এর মধ্যে সব আইসে ওই বাড়ি ভাঙচুর, ও বাড়ি ভাঙচুর, আমার বাড়ি ভাঙচুর। পুরা হঠাৎ সন্ধ্যার সময় এসে হামলা করেছে। আমরা মহিলারা যে জামা পাড়ি রান্না বাড়া করতেছিলাম, গোলাগালি করতে করতে আসে বন্দুক টন্দুক নিয়ে আমরা তখন তো রান্না বান্না করতেছিলাম। রাতের আধারে হামলা ও বিবাদমান পরিস্থিতির নিষ্পত্তি চায় নিরীহ গ্রামবাসী। আমরা গরিব মানুষ, আমরা পাট খাটা লোক, যাতে শান্ত সৃষ্টিভাবে আমরা থাকতে পারি, আমরা ঘুমাতে পারি, কর্মজীবিত লোক কর্ম করি খাতে পারি। গ্রামগুলোতে একাধিকবার পুলিশের অভিযান হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা সহ জড়িত সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আমরা কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক অভিযান পরিচালনা করে অপরাধীদেরকে গ্রেপ্তার আওতায় নিয়ে আসছি। শহর কেন্দ্রিক বিশেষ অভিযান পরিচালনা করছি ইতিমধ্যে। এই গ্রামে দ্বন্দ্বের মূল কারণ নদীপথে প্রভাব বিস্তার এবং রাজনৈতিক পট পরিবর্তন, যে কারণে পাল্টাপাল্টি হামলায় রাতের ঘুম হারাম হয়েছে এই এলাকার সাধারণ মানুষদের। এই বিষয়গুলো নিয়ে একের পর এক গোলাগুলি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তারা। সাধারণ মানুষ চাচ্ছেন নিরাপদে নির্বিঘ্নে রাত্রি যাপন করতে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পরেই উত্তাল সাতক্ষীরা 3 আসনের কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীষের প্রচারণা, অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ। প্রশ্ন উঠেছে, এই সমস্যার সমাধান কোথায়? গেল 3 নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরা 3 আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ। পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ।
একটাই দাবি, ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন। ডাক্তার শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি। প্রার্থী বদলাতে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ। দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের। এই অঞ্চলের গণমানুষের জননেতা, যার হাতে ধানের শীষ প্রতীক দিলে জয়যুক্ত হবেন, তিনি হচ্ছেন ডাক্তার শহীদুল আলম। সুস্থ তদন্তের মাধ্যমে ডাক্তার শহীদুল আলম এখানে মনোনয়ন পাবেন। সেক্ষেত্রে যদি আমরা না পাই, আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণহারে পদত্যাগ করতে পারি। 6 নভেম্বর ছিল দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এক পাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ, অন্য পাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমিছিল। এতে দেখা দেয় উত্তেজনা, মাঝখানে অবস্থান নেয় পুলিশ। মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল, এই পরিস্থিতির সমাধান কি? ভাই ডক্টর শহীদুল আলম সাহেব নির্বাহী কমিটির সদস্য, আমি প্রাক্তন এমপি, আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো। বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে, এটা আর করবে না আশা করি। এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে আবেদন করতে করেছে, তারা তাদের প্রার্থী বিষয়ে তিনটি গণমানুষের এই দাবি দেওয়া অবশ্যই নেতৃত্ব মূল্যায়ন করবেন। দুপক্ষের উত্তেজনাকর পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। আসছে নির্বাচনে পড়তে পারে প্রভাব। সংঘাত, সংঘর্ষেরও আশঙ্কা করছেন তারা। নমিশন না দেন তাহলে লোক মারামারি করে দেশ উচ্ছন্ন হয়ে যাবে স্যার। মিটিং মিছিল করতেছে, এই মিটিং মিছিলটা চলমান থাকে তাহলে আমার দলীয়ভাবে আমরাও পিছিয়ে পড়বো। দেখা যাচ্ছে আমাদের বিপক্ষ যে দল আছে তারাও কিন্তু সুযোগ নেওয়ার একটা চেষ্টা করবে। বৃহৎ এই রাজনৈতিক দলটিতে মত পার্থক্য থাকাটা স্বাভাবিক, তবে মত পার্থক্য যদি সংঘাত, সংঘর্ষে রূপ নেয় তবে সেটি দলটির জন্য শুভ হবে না বলছেন বিশিষ্টজনরা। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে দলের হাইকমান্ডকে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। কুষ্টিয়া, পাবনা, রাজশাহী ও নাটোর অংশের পদ্মা নদীর চরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযান ফার্স্ট লাইটে কাকন বাহিনীর 21 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত চলবে অভিযান। এর আগে গত 27 অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে 3 কৃষক নিহত হন। এ ঘটনায় আজ ভোর থেকে তাদের ধরতে অভিযান শুরু হয়। যোগ দেন পুলিশ, র্যাব ও এপিবিএনের 1200 সদস্য। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে 1000 টাকার 21টি জাল নোট সহ একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে সীমান্তের আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেদি হাসানকে আটক করা হয়। তবে এ সময় তার সাথে থাকা 2 সহযোগী পালিয়ে যায়। পরে মেহেদির দেহ তল্লাশি করে 1000 টাকা মূল্যের 21টি জাল নোট জব্দ করা হয়। নোটগুলো এতটাই নিখুঁত যে খালি চোখে নকল হিসেবে শনাক্ত করা কঠিন। প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে গ্র্যাজুয়েট প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা সহ 5 দফা দাবিতে আমরণ অনশনে আছেন চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট প্রতিবন্ধীরা। গত 22 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন তারা। অভিযোগ, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বারবার শাহবাগে আটকে দেয় পুলিশ। সেই সাথে সমাজ কল্যাণ উপদেষ্টার সমালোচনা করে তারা বলেন, প্রতিবন্ধীদের যৌক্তিক দাবি পূরণে উপদেষ্টা আন্তরিক নন, তাই এবার তারা আমরণ অনশন করছেন। তাদের দাবি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে 2% এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে 5% স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণের। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছরে উন্নীত করার দাবিও তোলেন তারা। দাবি আদায় না হলে রাজু ভাস্কর্য ছেড়ে যাবেন না বলে জানান তারা। বুধবার রাত 11টা থেকে বর্তমান সময় পর্যন্ত টানা 85 ঘন্টা আমরণ অনশনে যুক্ত আছি 5 জন। রাষ্ট্র সরাসরি আমাদের সাথে একটি বারের জন্য যোগাযোগ করার প্রয়োজনীয়তা অনুভব করে নাই। আমাদের জীবন যদি দেওয়া লাগে
সর্বোচ্চ স্যাক্রিফাইস করে হলেও আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখান থেকে এক চুল পর্যন্ত নড়ব না। আমরা বলবো মাননীয় প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে আমাদের প্রত্যেককে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, কারণ আমরা প্রত্যেকেই বিভিন্ন পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছি। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে স্তন ক্যান্সার রোগী। সম্প্রতি এক ক্যাম্পেইনে মিলেছে উদ্বেগজনক এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবে নারীদের বেঁচে থাকার হার কমেছে, যার প্রধান কারণ বিলম্বিত রোগ নির্ণয়, সময় মতো চিকিৎসা না নেওয়া। ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন তারা। মরণব্যাধি ক্যান্সার, বিজ্ঞানে যা নিরাময়ের সহজ উপায় এখনও উদ্ভাবন হয়নি। সার্জারি আর থেরাপির যন্ত্রণা কাটিয়ে কিছুটা স্বাভাবিক জীবনে ফিরে আসেন কিছু রোগী, তবে তা নির্ভর করে ক্যান্সারের ধরন আর কোন পর্যায়ে আছে তার উপর। দেশে প্রতি বছর প্রায় 13,000 নারী আক্রান্ত হন স্তন ক্যান্সারে। স্বাস্থ্য বিভাগের জরিপে প্রতি 100 নারীর মধ্যে 15 জনের স্তনে লাম্প পাওয়া যাচ্ছে। সচেতনতার অভাবে তা রূপ নিচ্ছে ক্যান্সারে। আক্রান্তদের অর্ধেকই চলে যান না ফেরার দেশে। প্রায় 70% নারী এমন পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন যেখান থেকে সুস্থ হওয়া দুষ্কর। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন হাতে গোনা কয়েকজন। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে স্তন ক্যান্সার রোগী। জেলার হাসপাতালগুলোতে পরীক্ষা করাতে আসা নারীদের বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ ধাপে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত নারীরা আগে থেকেই বিভিন্ন উপসর্গ দেখতে পান, তবে লজ্জা, ভয় আর সচেতনতার অভাবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের দ্বারস্থ হন না তারা। জনসচেতনতা তৈরির মাধ্যমে আমরা আসলে স্তন ক্যান্সারটা প্রতিরোধ করতে পারি। তারা এই ব্যাপারে সচেতন না যে কি কি কাজ করলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, আবার এই ব্যাপারেও সচেতন না যে আমার এই সিমটমের কারণে এটা আমার ব্রেস্ট ক্যান্সার হতে পারে, আমার ডাক্তারকে দেখানো উচিত। আবার অনেক সময় ডায়াগনোসিসের পরেও সচেতন না যে এটার যে আর্লি একটা ট্রিটমেন্ট দরকার। এই রোগীগুলো যদি ফার্স্ট স্টেজ আসতো তাহলে এদের মৃত্যুর হার 1% হতো, তার মানে বিদেশের সমান হতো। প্রত্যেক নারী অনন্য, প্রত্যেক যাত্রা গুরুত্বপূর্ণ, এই স্লোগানে দেশের বিভিন্ন এলাকায় স্তন ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। বাংলাদেশ স্কুল অফ অনকোপ্লাস্টিক সার্জারি BSOSBDর উদ্যোগে সেবা দিচ্ছেন একদল চিকিৎসক। উদ্দেশ্য, ভয় ও লজ্জা কাটিয়ে সচেতন হয়ে উঠবে নারীরা। সম্প্রতি সিরাজগঞ্জের ক্যাম্পেইনে 134 জন নারীকে পরীক্ষার পর 20 জনের স্তনে লাম্প পাওয়া গেছে, যা উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। আগে জরার মুখের ক্যান্সার ছিল, ভ্যাকসিনেশন প্রোগ্রামের কারণে সেটা কমে আসছে, কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি এবং এই ক্যান্সারে যে মৃত্যুর সম্ভাবনা এটা অনেক বেশি। প্রতি 4 মিনিটে একজন মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। এবং আপনি আরও জানেন যে সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা বিশ্বে 8 থেকে 10 জন মহিলার মধ্যে একজনের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা লাইফ টাইম। সরকার একার পক্ষে তো সম্ভব না, সরকার, গভর্নমেন্ট, প্রাইভেট সব মিলে জিনিসটা যদি এটাকে আরও যদি পপুলার করা যায় তখন মানুষজন আরও জানবে। স্তনে থাকা লাম্প বা মাংসপিণ্ড ক্যান্সারের পর্যায়ে পৌঁছানোর আগেই দেখা দেয় নানা উপসর্গ। তাই এ নিয়ে নারীদের সচেতনতা বৃদ্ধিতে সরকারিভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিগত সরকার নির্মম নির্যাতন করেছে ছাত্র শিবিরের উপর। নানা কারণে অসংখ্য সহযোদ্ধাকে জুলুমের শিকার হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্র শিবিরের উদ্যোগে সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষ প্রকাশনা সামগ্রী 2026-এর মোড়ক উন্মোচন এবং প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। এ সময় ছাত্র শিবির আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, সামনের দিনে কৃষি, আইটি প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, জ্বালানি উৎস, টেকনোলজি শিক্ষার উপর জোর দেওয়া উচিত। এ সময় তিনি জ্ঞানভিত্তিক কারিকুলামের পরিধি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশের সকল মানুষের আশা ভরসার প্রতীকে পরিণত হয়েছে। সে কারণে আজকে আমাদের এক পাতার যে ছোট ক্যালেন্ডার, সেই ছোট ক্যালেন্ডারের প্রতিপাদ্যই আল্লাহর কৌশল বিজয় হবে এবং ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন কাজ করে যাবে। 3 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। সকালে বনানীর নৌবাহিনী সদর দফতরে তিনি বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুদেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। সফরের শুরুতে তিনি শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে
শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। অন্যদিকে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ PNS সাইফ চট্টগ্রামের শুভেচ্ছা সফরে এসেছে। উভয় দেশের নৌ সদস্যরা এই সফরের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। নজিরবিহীন খরায় ভুগছে ইরানের রাজধানী তেহরান। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানির সংকটে বিপর্যস্ত শহরটির বাসিন্দারা। এরই মধ্যে পরিস্থিতি মোকাবেলায় নির্দিষ্ট সময়ের জন্য পানি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শঙ্কা, চলতি বছর বৃষ্টি না হলে রাজধানীই খালি করতে হতে পারে। যদিও প্রায় 1 কোটি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া কেবল কষ্টসাধ্যই নয়, অনেক জটিল। টানা 6 বছর ধরে খরায় ভুগছে ইরানের রাজধানী তেহরান। গত 1 শতকের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবার। পরিস্থিতি এতটাই শোচনীয়, ভয়াবহ বিপর্যয়ের শঙ্কায় তেহরানের বাসিন্দারা। দেশটির সরকারি তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় 2025 সালে বৃষ্টিপাত কমেছে কমপক্ষে 90%। তেহরানে সুপেয় পানি সরবরাহের প্রধান 5টি উৎসের একটি কারাজ নদীর আমির কবির বাঁধ। কর্তৃপক্ষের দাবি, এই বাঁধে এখন পানি আছে মাত্র 1,40,00,000 ঘনমিটার, যা বাঁধটির মোট ধারণ ক্ষমতার মাত্র 8%। দুর্ভাগ্যবশত পর্যাপ্ত বৃষ্টি হয়নি। গত বছরের তুলনায় এবছর বৃষ্টিপাত 90 থেকে 92% কমে গেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরানের জলধারগুলোতে পানির স্তর 60 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে বৃষ্টির দেখা না পাওয়া গেলে তেহরানে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে সুপেয় পানির সরবরাহ। এমন পরিস্থিতিতে রাজধানী খালি করা লাগতে পারে বলে শঙ্কা পেজেশকিয়ানের। নজিরবিহীন সংকট মোকাবেলায় রাতে পানি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বাসিন্দাদের পানি সংরক্ষণের পরামর্শও দেয়া হচ্ছে। রাতে বাসিন্দারা যখন ঘুমিয়ে থাকেন তখন আমাদের পানির চাপ শূন্যে নামিয়ে আনতে হতে পারে। এই ব্যবস্থা পানির অপচয় রোধে সাহায্য করবে, তবে এটি জনসাধারণের অসুবিধার কারণও হতে পারে। তাই আমরা নাগরিকদের জল সংরক্ষণের ট্যাঙ্ক স্থাপনের জন্য অনুরোধ করছি। পানি সংকটে জলবিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত, তাই তীব্র বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে বাসিন্দারা। এর আগে পানি সাশ্রয়ের জন্য গত গ্রীষ্মে জুলাই ও আগস্ট 2 মাস জুড়ে তেহরানে সপ্তাহে 2 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ব্যাপক হামলা চালিয়েছে মুখোশধারী ইসরায়েলি দখলদাররা। বেধড়ক মারধরের শিকার বহু ফিলিস্তিনি। আক্রান্ত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের 2 সংবাদকর্মীও। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের ক্যামেরা ও সরঞ্জাম। লাঠি দিয়ে ফিলিস্তিনিদের বেধড়ক পেটাচ্ছে মুখোশধারী দখলদাররা। তাদের অপরাধ, ইসরায়েলি বসতির কাছে এক ছোট পাহাড় থেকে জলপাই তুলতে গিয়েছিল তারা। ফিলিস্তিনিদের আয়ের প্রধান উৎস জলপাই চাষকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নানাভাবে তাদের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি দখলদারেরা। অন্যায় হামলার প্রতিবাদ জানাতে জলপাই চাষের মৌসুমে প্রায়ই তাদের সাথে যোগ দেয় মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা। শনিবারও জলপাই তুলতে যাওয়া ফিলিস্তিনিদের সাথে ছিল 10 সাংবাদিক ও 30 মানবাধিকার কর্মীর একটি দল। এমন সময় হঠাৎ নিজেদের বসতি থেকে লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র হাতে নেমে আসে অন্তত 50 মুখোশধারী ইসরায়েলি। কিছু বুঝে ওঠার আগেই নির্মমভাবে আঘাত করা শুরু করে সবাইকে। কাছেই দাঁড়িয়েছিলেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক রানিন সাওয়াফতা। তাকে দেখতে পেয়েই চড়াও হয় দখলদাররা, মারতে মারতে ফেলে দেয় মেঝেতে। তাকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হয় আরও কয়েকজন, আহত হন আরও এক সাংবাদিক। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তার ক্যামেরা ও সরঞ্জাম। পাহাড় থেকে নিচে নামার সময় আচমকা তারা আমাদের আক্রমণ করে বসে। এমন সময় রয়টার্সের সাংবাদিক রানিন সাওয়াফতাকে দেখতে পেয়ে তাকেও মাটিতে ফেলে নির্মমভাবে পেটাতে শুরু করে। তার উপর পাথর ছুঁড়ে মারে। তাকে যেই সাহায্য করতে এগিয়ে আসছিল তার উপরই চড়াও হয়ে উঠছিল তারা। কয়েক সেকেন্ডের জন্য আমি রানিনের চিৎকার শুনতে পাই। দেখি লাঠিসোঁটা ধারালো অস্ত্র হাতে 50 জনের মতো মানুষ জড়ো হয়েছে পাহাড়ে। তাকে লাঠি দিয়ে পাথর মেরে আঘাত করছে কয়েকজন মিলে। আমি দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটছিলাম। 2023-এর 7 অক্টোবর থেকে গাজায় আগ্রাসনের পাশাপাশি পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। একই সাথে হামলা বাড়িয়েছে দখলদাররাও। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী কেবল অক্টোবর মাসেই ফিলিস্তিনিদের ওপর অন্তত 264টি হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ির সামনে উন্মোচন হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি। সুরমা নদীর পাড়ে কিন ব্রিজ সংলগ্ন এই ঘড়িটি নির্মাণ করা হয় 1874 সালে। রোববার দুই দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচন হয় এই ট্রফি। বিসিবির ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবেই এই আয়োজন। শহীদুল ইসলামের তোলা ছবিতে হাসান আল মারুফ জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের বুকে বহমান সুরমা নদীর ওপর বিখ্যাত এই কিন ব্রিজ। সিলেটের প্রবেশদ্বারের ঠিক পাশে অবস্থিত 151 বছর বয়সী ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ি। ঢাকার লালবাগ, চট্টগ্রামের সিআরবির পর বিসিবির ক্রিকেট ট্যুরিজমের অংশ হিসেবে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি এবার ঐতিহাসিক স্থাপনার সামনে। 1874 সালে তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেট সফরে এলে তার সম্মাননায় জমিদার নবাব আলী আহমদ খান ঘড়িটি নির্মাণ করেন, যার নামকরণ করা হয় তার ছেলে আলী আমজাদ খানের নামে। লোহার খুঁটির ওপর টিন দিয়ে তৈরি গম্বুজাকৃতির 26 ফুট উচ্চতার এই ঘড়িটি সিলেটের ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক। সুরমা নদীর পাড়ে এই ঘড়ির 100 মিটারের মাঝেই 90 বছরের পুরনো অচলপ্রায় লোহার কিন ব্রিজ। 1936 সালে এই ব্রিজটি তৈরি করা হয়। পরবর্তীতে আসামের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামেই ব্রিজের নামকরণ করা হয়। পূর্ব নির্ধারিত বেলা 1টার কিছু সময় আগে উপস্থিত দুই দলের অধিনায়ক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের ট্রফি উন্মোচন করেন নাজমুল শান্ত ও অ্যান্ড্রু বালবের্নি। এরপর সুরমা নদীর পাড়ে কিন ব্রিজকে পেছনে রেখে দ্বিতীয়বার হয় ট্রফি সহ দুই অধিনায়কের ফটো সেশন। প্রায় 15 মিনিটের এই আয়োজন শেষে বিসিবির প্রোটোকলে ফেরেন দুই দলের অধিনায়ক। দেশের ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই বিসিবির এই আয়োজন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লালবাগ কেল্লায় ওয়ানডে ও পরবর্তীতে চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবিতে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।